नमस्कार शुभ सन्ध्या। आज के शनिवार 25 अक्टोबर 2025 बाकचक्रे नतून पथ चला विवेकानंद घरे घरेर आज के 233तम 233rd साप्ताहिक धाराबाहिक बक्तृतामालाय आपनादेर सकलके सादर अभ्यर्थना और आमंत्रण जानिए आज के आमादेर अनुष्ठान शुरू करछि। प्रसंगक्रमे आज के सबे आमादेर এই বাংলাদেশে বা সারা ভারতবর্ষে কালী পুজো তথা ভাইফোঁটা উদযাপিত হয়েছে। আমরা সেই ভাইফোঁটা বা কালী পুজোর শুভেচ্ছা বা অভিনন্দন আপনাদের জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার, সেই জন্য আমাদের নিয়ম অনুযায়ী আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। আদারওয়াইজ বক্তার কোনো পরিবর্তন নেই। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই আজকের প্রার্থনা সঙ্গীতও একটু পরিবর্তন হয়েছে। আজ প্রার্থনা সঙ্গীত গাইবেন আমাদের সেই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কনিষ্ঠা কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি আমেরিকা নিবাসী। তার সেই প্রার্থনা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত কাম প্রার্থনা সঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু। ভালো থাকবেন। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবন নাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো।
নমস্কার। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি একেবারে অনালোচিত বিষয়। যারা মাকে নিয়ে আলোচনা করেন তারা কেউ আলোচনা করেন না যে সমসাময়িক পত্রগুলো কি করে মাকে দেখেছিল। দেখার আলোচনার প্রয়োজন আছে অবশ্যই। স্বামীজি সম্বন্ধে তার দেহত্যাগের পর স্টেটসম্যান কাগজ লিখেছিল, তার শিকাগোয় বিখ্যাত হওয়ার পর স্টেটসম্যান কাগজ লিখেছিল। কিন্তু স্টেটসম্যান কাগজ অনেক বেশি উদার ছিল শ্রীরামকৃষ্ণের প্রতি। তিনি চৈতন্য দেখতে গেছেন 1884 সালের 21শে সেপ্টেম্বর, সেই খবর স্টেটসম্যানে বেরিয়েছিল। তিনি কাশীশ্বর মিত্রের বাড়িতে গেছেন, যেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তার দেখা হয়, সেটা স্টেটসম্যানেই একমাত্র বেরিয়েছিল। সেখান থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ গান গেয়েছিলেন, ঠাকুর বক্তৃতা করেছিলেন। তাঁর দেহত্যাগের খবর বেরিয়েছিল। তার ভরশাস্ত্রী যখন রামচন্দ্রর বাড়ি থেকে কাঁকুর গাছেতে যায়, সেই খবর বেরিয়েছিল, বড় করে বেরিয়েছিল। এবং তারপর রামকৃষ্ণ মিশনের বহু খবর বেরোয়। একজন সাহিত্যিক, তিনি খুব বিবেকানন্দ গবেষক বলে মনে করেন নিজেকে, তিনি লিখলেন যে আচ্ছা, বেলুড় মঠে তো টেলিফোন ছিল, তাহলে কেন জানানো হলো না খবরের কাগজকে? তিনি ভুলে যান যে এখনকার বেলুড় মঠ আর তখনকার বেলুড় মঠ এক নয়। তখন খবরের কাগজের নম্বর পেয়ে খবরের কাগজকে জানানোটা প্রায় অসম্ভব ছিল, যে কারণে স্বামীজির মৃত্যু সংবাদ 4 দিন পরে বেরোয়। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী 3 দিন পরে খবর পেয়েছিলেন। ফলে স্বাভাবিক ছিল যে কয়েকদিন পরে খবরটি পাওয়া যাবে, এবং সমসাময়িক পত্র সেইভাবে দেখেছিল। যেমন ধরুন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, এই খবর 2 লাইনের বেরিয়েছিল, কারণ রামকৃষ্ণ মিশন থেকেও জানানো হয়নি। এখন যেমন যখন বন্যা ত্রাণ হয়, আমাদের হ্যান্ডআউট চলে আসে যে কতগুলো শাড়ি, কতগুলো লুঙ্গি, কতগুলো জামাকাপড়, কত প্যাকেট ছিঁড়ে দেওয়া হলো, তখন তার কোনো প্রভিশন ছিল না। ধরুন প্লেগের কাজ, এই কাজ খবরের কাগজে প্রায় বেরোয়নি। স্টেটসম্যানের তখন যিনি এডিটর ছিলেন এসকে র্যাডক্লিফ, তিনি নিবেদিতার বন্ধু ছিলেন। অতএব স্টেটসম্যান নিবেদিতার বহু চিঠি ছাপিয়েছিল প্লেগের কাজ নিয়ে। এবং রামকৃষ্ণ মিশন যখন প্লেগের কাজ কমিয়ে ফেলে, কারণ কলকাতা পুরসভা কাজ শুরু করে দিয়েছে, নিবেদিতা সেই চিঠিটিও বড় করে ছাপিয়েছিল। এবং সেইখান থেকে জানা যায় যে স্বামীজি 100 পাউন্ড দান করেছিলেন এই প্লেগের কাজের জন্য। ঠিক সেইভাবে যেহেতু মার প্রচার রামকৃষ্ণ মিশন করতেন না, ফলে মাকে নিয়ে খবরের কাগজে বেশি লেখা বেরোয়নি। প্রচার না করার বড় কারণ ছিল, ঠাকুরের কাছে তো পুরুষ ভক্তরা শুধু যেতেন, মহিলা ভক্তরা প্রায় যেতেন না, এবং ঠাকুর তাদের সঙ্গে কথা বলতেন। কিন্তু মার কি হলো, মার কাছে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যাওয়া শুরু করলো। ফলে আপনি যদি আরও বেশি প্রচার করেন, তাহলে মার অবস্থা এমন হতো যে তার পক্ষে অন্য কিছু কাজ করা সম্ভব ছিল না। ফলে স্বামীজিও প্রচার করেননি, কম প্রচার করেছেন। যা বলার তিনি চিঠিপত্রে লিখেছেন। বিদেশি ভক্তরা যখন দেশে এলেন, বিশেষ করে ওরি সেরাবুল, তিনি মার ছবি বিদেশে নিয়ে যাবেন বলে প্রথম ছবিটি তুললেন। এটা একটা ব্যাখ্যা। আমার সঙ্গে সেদিন একজন জেন্ডার ফিলোসফির ভদ্রমহিলার কথা হচ্ছিল, তিনি একেবারেই মানতে রাজি হলেন না। এইসব যুক্তিগুলো আমি যে খাড়া করছিলাম যে মা আসলে পরে সেই জন্য প্রচার চাননি, স্বামী যোগানন্দজি লিখেছেন, স্বামীজিরা সম্মতি জানিয়েছিলেন অনেক পরে। জেন্ডার ফিলোসফিও সব মানলো না মেনে পরিষ্কার বলল যে আসলে মাকে প্রচার করেনি, মা মহিলা ছিলেন বলে, এবং মানতে রাজি হলেন না। তিনি মহাপণ্ডিত, তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার পরিচয় আছে, তিনি রামকৃষ্ণ আন্দোলন একবার গুলে খেয়েছে, কিন্তু বললেন না, মা মহিলা বলে প্রচার করা হলো না। আমিও আস্তে আস্তে ঢোক গিলতে শুরু করলাম। যখন আমি মা নিয়ে পড়াশোনা শুরু করলাম, এতদিন পড়তাম না, আমার মা নিয়ে পড়া খুব কম ছিল এতদিন, কারণ মা নিয়ে বলি না বলে আমি। কিন্তু ইদানিংকালে মা নিয়ে পড়তে শুরু করেছি, এবং আমার পড়ার সঙ্গে অন্য সকলের পড়ার তফাৎ হচ্ছে, আমি একসঙ্গে 5টা বই পড়ি, যে কোথায় কি বলা হয়েছে মার সম্বন্ধে দেখি। তাতে দেখতে গিয়ে দেখলাম যে মার প্রতি তখনকার দিনে কাগজের সম্পাদকদের যে সম্মান ছিল, সেটির তুলনা হয় না। আমার সঙ্গে দিনের পর দিন 2জনের মা নিয়ে কথা হয়েছে। একজন ভক্ত মানুষ, তিনি মাকে নিয়ে লিখেছেন, বক্তৃতা করেছেন, সবাই তাকে চেনেন, তার নাম সঞ্জীব চট্টোপাধ্যায়। আরেকজন সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি মাকে নিয়ে লেখেননি, কিন্তু মার 150 বছরে দেশ পত্রিকায় যে লেখাটি বেরিয়েছিল, সেটি পড়বার মতো লেখা। আমার মনে আছে মল্লিকা সেনগুপ্ত, তার সঙ্গে একদিন আমার মাকে নিয়ে আলোচনা হয়েছিল। মল্লিকাদি যেভাবে কথা বলেছিলেন মার সম্বন্ধে, যে শ্রদ্ধা দেখিয়েছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বই পড়লেন কি করে?
শতরূপে সারদা পড়েছেন, ঠিক আছে, সে তো গোলপাড় থেকে বেরিয়েছিল, পড়েছেন। কিন্তু অন্যান্য যেসব মায়ের বই পড়েছেন, যে খুঁটিয়ে পড়েছেন, অক্ষয় চৈতন্য যেভাবে পড়েছেন, আমি অবাক হয়ে গেছিলাম। সুনীলদারও ঠিক তাই। সুনীলদা বড় গুণ ছিল, সুনীলদা যে কোনো জিনিস পড়ে সেটাকে নিজের ভাষায় প্রকাশ করতে পারতেন, যে কারণে সেই সময় এত জনপ্রিয়। তো মার সম্বন্ধে অপূর্ব একটি লেখা লিখেছিলেন। নবনীতা দেব সেন দেবরতী মিত্র তো মাকে নিয়ে কবিতা লিখেছেন, সে আমরা সবাই জানি, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু মার সম্বন্ধে খবরের কাগজগুলো লিখেছিল, এবং আমরা সবাই কৃতজ্ঞ সুনীল বিহারী ঘোষের কাছে। এই লোকটির নাম একটু বলা প্রয়োজন। সুনীল বিহারী ঘোষ ন্যাশনাল লাইব্রেরির ডেপুটি ডিরেক্টর ছিলেন। শঙ্করী প্রসাদ বসুর সঙ্গে তার একটি অনবদ্য বই আছে, স্বামী বিবেকানন্দ ইন ইন্ডিয়ান নিউজ পেপার্স। সেই ইন্ডিয়ান নিউজ পেপার্স পড়ে জানা যায় যে কোন খবরের কাগজ থেকে স্টেটসম্যান কোট করেছিল যে স্বামীজি শিকাগোয় বিখ্যাত হয়েছে। এখন যে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় স্বামীজির সম্বন্ধে যে লেখা বেরোচ্ছে, সে যে তারা যে বই করে বার করছেন, তার সূত্রপাত হয়েছিল বিবেকানন্দ ইন্ডিয়ান নিউজ পেপার্স, একটা বিরাট মোটা বই। সে বইটি আমাকে স্বামী পুণ্যাত্মানন্দ উপহার দিয়েছিলেন, অসাধারণ গ্রন্থ, সুনীল বিহারী ঘোষ এবং শঙ্করী প্রসাদ বসুর সম্পাদিত। সুনীলদা আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। ডায়মন্ড পার্ক বলে দক্ষিণ কলকাতা একটি জায়গা আছে জোকার পরে, সেইখানে তিনি বাড়ি বানিয়েছিলেন, বিবেকানন্দ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, এবং প্রত্যেক বছর খুব 3 দিন খুব মন দিয়ে বিবেকানন্দ চর্চার ওপর অনুষ্ঠান করতেন, শুধুমাত্র ভক্তদের জনসমাগম নয়। তো সুনীলদা যে বইটি লিখেছিলেন, যে প্রবন্ধটি লিখেছিলেন, সমসাময়িক পত্রে সারদা দেবী প্রসঙ্গ, আমরা পাচ্ছি যে প্রবুদ্ধ ভারত কাগজ সারদামণি সম্বন্ধে প্রথম লেখা লেখেন। আপ টিল নাও দ্য ডিটেলস অফ আর লাইফ অ্যান্ড ক্যারেক্টার হ্যাজ নট বিন ওয়াইডলি নোন। আপ টিল নাও দ্য ডিটেলস অফ হিজ লাইফ অ্যান্ড ক্যারেক্টার হ্যাভ নট বিন ওয়াইডলি নোন। এটা তো সত্যি কথা। স্বামী যোগানন্দজি ফিরে এসে বললেন যে স্বামীজিকে, যে মাকে বেশি প্রচার করো না, বুঝতেই পারো, এই কারণে মাকে প্রচার করতে চাই না, কারণ একবার প্রচার করলে এত মানুষ আসবেন, সামাল দেওয়া যাবে না। স্বামীজি সেদিন খুব মেজাজ ভালো ছিলেন। মন্ত্রী, তুমি ঠিকই বলেছো। তার খুব মেজাজ ভালো থাকলে যোগানন্দজিকে মন্ত্রী বলে ডাকতেন, বলেন মন্ত্রী তুমি ঠিকই বলেছো, আমিও বেশি প্রচার করব না। কিন্তু স্বামী যে কথাটি লিখেছিলেন সেটি বড় সাংঘাতিক। স্বামী শিবানন্দকে চিঠি লিখছেন আমেরিকা থেকে, যে ঠাকুর যান ক্ষতি নেই, কিন্তু মা গেলে বড় সর্বনাশ। এবং সেখানে যেমন ঠাকুরের প্রশংসা তিনি করেছেন, প্রসঙ্গ এনেছেন, বলছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের আধ্যাত্মিকতা সমগ্র পথটি তিনি অতিক্রম করেছিলেন এই জীবনেই। তিনি মা সম্বন্ধে বলছেন যে মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস গার্গিজ অ্যান্ড মৈত্রেজ উইল বি বর্ন ইন দিস ওয়ার্ল্ড, সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ শক্তি। তো মাকে ঘিরেই আবার নতুন করে সভ্যতা তৈরি হবে। আমরা জানি মাই মাস্টার্সের স্বয়ং গ্রন্থে নিবাইতে লিখছেন যে ইজ শি দ্য লাস্ট সার্ভাইভার অফ এন আর্লি ইপক অর দ্য বিগিনিং অফ এ নিউ ইপক। তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি না নতুন ভারতের প্রথম প্রতিনিধি? আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা হচ্ছেন নতুন ভারতের প্রথম প্রতিনিধি, যিনি বলতে পারেন সেলফ অ্যানালিসিসের কথা। যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখো না, এ সংসারকে আপন করে নিতে শেখো, সংসার তোমার পরের নয়। এই যে সংসারকে আপন করে নিতে শেখো, এটা বড় কথা। সংসার মানে কিন্তু আমরা ভাবি যে ছেলে মেয়ে স্ত্রী আর শ্বশুর শাশুড়ি নয়। সংসার মানে বিশ্ব চরাচর, তাকে তুমি আপন করে নিতে শেখো। মানে ঠাকুর যে বলতেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও, তার চূড়ান্ত প্রকাশ হচ্ছে যে সংসারকে আপন করে নিতে শেখো। আমরা যেই বললাম সংসারকে আপন করে নিতে শেখো, তখন হ্যাঁ আমি তো স্বামীর জন্য রান্না করি, এই তো ছেলে স্কুল কলেজে যায় তার জন্য লিখি, এই তো মেয়ের ভালো করে বিয়ে দিচ্ছি, ওটা সংসার নয়। সংসার হচ্ছে বিশ্ব চরাচর। সেই বিশ্ব চরাচরকে আপন করে নিতে শেখো, এবং সেইখানে নিজের প্রত্যেক স্তরে সেলফ অ্যানালিসিস করে এগো। যদি শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখো না। সেলফ অ্যানালিসিস মা বলছেন। তাই জন্য আমার মনে হয় যে আধুনিক ভারতের তিনি হচ্ছেন প্রথম প্রতিনিধি। তাঁর জীবনে যে আধুনিকতা ছিল, সে আধুনিকতা অকল্পনীয়। তিনি শুধু পাশ্চাত্যের রমণীদের সঙ্গে খাদ্য গ্রহণ করেছেন তা নন, যারা বারবনিতা তার কাছে আসতেন অভিনেত্রী, তাদের সঙ্গে অন্তরঙ্গ ব্যবহার করেছেন। নিজে নিউ মার্কেটে গিয়েছিলেন, নিজে সার্কাস দেখতে গিয়েছিলেন, এবং আপনার থিয়েটার দেখতে গিয়েছিলেন। নিউ মার্কেটে জামা কাপড় কিনতে গিয়েছিলেন। নিউ মার্কেটে একজন হিন্দু ব্রাহ্মণের বিধবা জামা কাপড় কিনতে গেছেন 1912 সালে। এর বড় বেশি একটা উদাহরণ নেই। কিন্তু
আমরা তো সব ছোটো করে দেখি নিউ মার্কেট তো সাহেবদের জন্য, কেন হক মার্কেট তৈরি হলো? তার কারণ হচ্ছে যে দেখা গেল যে সিপাহী বিদ্রোহের সময় কালা আদমিদের সঙ্গে সাহেবদের গা ঘষাঘষি হয়ে গেল। তখন তারা কি করলেন, যেহেতু উপায় নেই, এই কালোরা এখানে বাজার করতে আসছে, সাদারাও বাজার করতে আসছে, যদিও অ্যাংলো ইন্ডিয়ান পাড়া ছিল, এসপ্ল্যানেড, কেল্লার আশেপাশের জায়গাকে এসপ্ল্যানেড বলা হয়, তাই জন্য তারা বাজারই বানিয়ে ফেলল। এবং পৃথিবীর পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোর নিউ মার্কেট তো ডিপার্টমেন্ট স্টোর, তো সেইখানে সাহায্যের জন্যে বাজার বানানো হলো। যিনি তার নামে এই বাজার, তিনি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এবং কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তার নাম স্টুয়ার্ট হগ। এস হগ মার্কেট তাই নিউ মার্কেটকে বলা হয়। সেখানে মা জামা কিনতে গিয়েছিলেন। অসাধারণ সে তথ্য অক্ষয় চৈতন্যর বইতে আছে। তো এবং তারপর আবার লিখছে প্রবুদ্ধ ভারত, শ্রী সারদা দেবী, known as the Holy Mother, was the divine consort of Sri Ramakrishna. Her simple and uncontentious but profoundly spiritual life was spent in seclusion, away from the public gaze, as such details of her unique life and remarkable character have not been widely known. এইসব চলে যাওয়ার পর লেখা হচ্ছে যে কেন, কারণ হচ্ছে ওই আবার সে প্রচার করব না বলে। রেমনিসেন্সেস অফ দি হোলি মাদার একটি অপূর্ব গ্রন্থ, যেটি বাংলা অনুবাদ করেছেন সুদীপ বসু, শঙ্করীবাবুর বড় ছেলে, সেটিও পড়বার মতো একটি বই। এবং সেইখানে বলা হচ্ছে তার যে চরিত্র ছিল, যে অসাধারণ একটি চরিত্র, এই চরিত্রের প্রচার করা হয়নি বলেই তিনি সারা জীবন অন্তরালে থেকে গেছেন। নন্দলাল বসুর একটি চমৎকার লেখা আছে মার ওপর, সেখানে তিনি বলছেন যতবার উদ্বোধনের বাড়িতে যেতাম দেখতাম পা ছড়িয়ে তিনি বসে রয়েছেন এবং সেই অবস্থায় তিনি মানুষের সঙ্গে ঘোমটা দিয়ে কথা বলছেন। তিনি ঘোমটা তুলে কথা বলেছেন এমন উদাহরণ খুব বেশি পাওয়া যায় না। স্বামী নিত্যস্বরূপানন্দজি, রামকৃষ্ণ মঠ, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক, আমি তার নিবিড় সঙ্গ করার সুযোগ পেয়েছিলাম। তিনি শারদামণির দীক্ষিত ছিলেন, পূর্ববঙ্গ থেকে এসেছিলেন আয় পরীক্ষা দিয়ে। মা বললেন, কিরে দীক্ষা নিবি? মার সেদিন শরীরটি ভালো না, উদ্বোধনের বাড়ি দোতলায় আছেন। নিত্যস্বরূপানন্দজি গেলেন, তাকে বললেন যা ঠাকুর ঘর থেকে কয়েকটা ফল নিয়ে আয়। সে কয়েকটি ফল মাকে এনে দেওয়া হলো এবং তিনি সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দিয়েছিলেন। এর ফলে হলো কি, দীক্ষা পাওয়ার জন্যে নিত্যস্বরূপানন্দজি কাউকে মানতেন না এবং বলতে গেলেই যখন কোনো কথা হতো তখন তিনি বলতেন যে আরে মার স্নেহ পেয়েছি বুঝলে। স্বামী বলভদ্রানন্দজি এবং আমি নানাভাবে তার পিছনে লাগতাম। 90 বছর বয়সে 16টা কই মাছ খেয়েছিলেন আমাদের সামনে। তো মহারাজ বলছেন, তরুণদা বলছেন যে মহারাজ এতগুলো খাবেন? তোমরা খাবার কি বুঝো? মিসেস ব্লজেট, যিনি স্বামীজিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, বলতেন আমেরিকায় আমাকে বলেছিলেন এক স্বামীজিকে খাইয়ে আনন্দ পেত, তোমাকে খাইয়ে আনন্দ পাই। এবং কোনো প্রসঙ্গ উঠলেই তিনি খাওয়ার কথা বলতেন, মার খাওয়ানোর কথা বলতেন। আমি ভরত মহারাজকেও দেখেছি, তাকে মন্টুবাবু তার যে সেবক ছিলেন তিনি হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন ঠাকুর বা স্বামীজি বা মার তিথি পুজোর দিন, অনুরোধ করতেন যে কোনো ভক্ত যেন মহারাজকে গিয়ে না বলেন যে মহারাজ প্রসাদ পেয়ে এসেছি। কারণ যদি কেউ প্রসাদ পেয়ে আসার কথা বলতেন, মহারাজ তাকে নাস্তানাবুদ করে ছাড়তেন। ভাতটা কেমন হয়েছিল, শুকনো হয়েছিল না তখনও ভেজা ছিল, তারপর শুক্তোটা আর আলুটা নরম হয়েছিল না হয়নি, কাঁচকলাটা কি শক্তই ছিল। এবং যদি কেউ বলতেন যে হ্যাঁ ছিল মহারাজ, তাহলে যিনি ভান্ডারী মহারাজ হয়েছে তাকে ডেকে এনে তুল কালাম গালাগাল দিতেন, বলতেন ভক্তরা এসে কেন কমপ্লেন করে গেল আমাকে। ফলে হাত জোর করে বলতেন মহারাজ আপনি খাবার কিছু বলবেন না। কারণ নিত্যস্বরূপানন্দের মা খুব যত্ন করে খাওয়াতে বলে এরা বাড়ি ছেড়ে এসেছিলেন তো সকলে কম বয়সী সাধু, এরা সেই বাড়ির যে মার মধ্যে খুঁজে পেয়েছে। লোকেশ্বরানন্দজি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে কেন স্বামীজি একজন মহিলাকে একটি পুরুষ চালিত সঙ্গের মাথায় দিলেন। তার কারণ ব্রহ্মচারী সাধুদের অংশ তো প্রতিষ্ঠান, তো বাড়ি থেকে তারা সব কিছুকে ভুলে যেতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই গর্ভধারিণীকে ভোলা যায় না বলে মা হলেন এমন একজন মানুষ যিনি সকলের কাছে সে বাড়ির মা আর প্রতিষ্ঠানের মা এক হয়ে গেলেন। মহারাজ অসাধারণভাবে বোঝাতে পারতেন, আমারও সেটি মাথায় ঢুকে গিয়েছিল। কিন্তু যেটি মহারাজ পারেননি, যেটি আমাকে সুজিতদা করেছেন, সেটা যে মার পড়াশোনাটা শুরু করে দিয়েছেন। আমি মার পড়াশোনা লোকের সঙ্গে কথায় করিনি,
আমি পড়তে না, হ্যাঁ মহারাজ ঠিক আছে ঠিক আছে বলে এড়িয়ে গেছি। কিন্তু এই বাকচক্রে মাসের শেষ দিন যেহেতু মাকে নিয়ে বলতে হবে, তারপর পড়াশোনাটা বেড়ে গেল এবং মাকে নিয়ে কয়েক মাসের মধ্যে বহু বই পড়ে ফেলছি এবং এর জন্য আমি সুজিত চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি না হলে আমার মার চর্চাটা হতো না। শোক সংবাদ বেরোলো সারদামা চলে যাওয়ার পর উদ্বোধন পত্রিকায়। আমরা অতিশয় শোকসন্তপ্ত চিত্তে জানাইতেছি যে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্যময়ী সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবী বিগত 4 শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30 ঘটিকার সময় বাঙালিকে শোকসাগরে ভাসাইয়া মহাযোগে অন্তর্ধামে প্রয়াণ করিয়াছেন। মাকে কোথায় দাহ করা হয়েছিল এই নিয়েও বেশি লেখা নেই, কারণ পুরোটাই নিঃশব্দ এবং গোপনে হয়েছিল। ঠাকুর কিন্তু ঠাকুরের দাহ কাজের সময় কিন্তু মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন, বিনোদিনী তাদের মধ্যে একজন। এবং ঠাকুরের ভস্মাস্থি যখন যায় কাঁকুরগাছিতে সিমলাপাড়া থেকে, তখনও বহু মানুষ সাথে হেঁটেছিলেন। এবং স্টেটসম্যান কাগজ লিখছেন যে হি স্টার্টেড আ স্পিরিচুয়াল মুভমেন্ট ইন বেঙ্গল। এবং সেখানে ঠাকুরের সময় যারা ছিলেন, বিনোদিনী গিয়েছিলেন, বহু সুফি সন্ন্যাসী গিয়েছিলেন, বহু হিন্দু সন্ন্যাসী গিয়েছিলেন, তার সাক্ষাৎ সন্তানেরা গিয়েছিলেন এবং বহু বারবণিতাও তাতে অংশগ্রহণ করেছিলেন। সেটি স্টেটসম্যান কাগজে বড় রিপোর্ট আছে। স্বামী নিত্যমুক্তানন্দজি গণেশ মহারাজ তিনি আমাকে প্রথম রিপোর্টটির কথা বলেন, তারপর স্টেটসম্যান কাগজ থেকে সেই রিপোর্টটি এনে আমি মহারাজকে উপহার দিয়েছিলাম এবং নিজের কাছে খুব যত্ন করে রেখে দিয়েছি। অপূর্ব তার ভাষা। এবং যে সাহেব রিপোর্ট করেছিলেন, তো অ্যানালিটিক্যাল রিপোর্ট একেবারে, যে শ্রীরামকৃষ্ণর সঙ্গে কেন এরা যাচ্ছে, কেন সাধারণ মানুষ তার ভস্মাস্থির সঙ্গে চলেছে, কেন বিভিন্ন ধর্মের মানুষ যাচ্ছেন, কারণ তিনি সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান করতে শিখিয়েছিলেন এবং নিজের জীবনে দেখিয়েছিলেন। কেন বারবণিতারা যাচ্ছেন, স্টেটসম্যান সেখানেও লিখেছেন যে এই বারবণিতাদের খুব আশ্রয়স্থল ছিলেন শ্রীরামকৃষ্ণ। তো তারাও সব মিছিলে চলেছেন। এবং তারপরে আমরা দেখব যে আমাদের মডার্ন রিভিউ কাগজ, সেই মডার্ন রিভিউতে মাকে নিয়ে অনেক লেখা হয়েছিল। রামানন্দ চট্টোপাধ্যায় তিনি খুব শ্রীরামকৃষ্ণ সঙ্গের সঙ্গে তার যোগ ছিল এবং ঠাকুরের জন্মতিথিতে তার একটি অসাধারণ ঘটনা ঘটেছিল। রবীন্দ্রনাথ প্রথমে না বললেও পরে আসতে রাজি হন এবং কথা ছিল রামানন্দবাবু দ্বিতীয় সেশনের পোস্ট লাঞ্চ সেশনে সভাপতিত্ব করবেন, রবীন্দ্রনাথ প্রি লাঞ্চ সেশনের। রবীন্দ্রনাথ বক্তৃতা করার পর সাধুদের ডেকে বলেন যে আমি এখন বাড়ি যাব না। সাধুরা মহা ফ্যাসাদে পড়ে যান। স্বামী সম্বুদ্ধানন্দজি তিনি কনভিনার ছিলেন, রামানন্দবাবুকে গাড়ি পাঠাতেই ভুলে যাওয়া হয়, তিনি নিজেই চলে আসেন এবং তিনি বলেন যে যেহেতু গুরুদেব রয়েছেন তাই আমি আর সভাপতিত্ব করব না, উনিই সভাপতিত্ব করুন। রবীন্দ্রনাথ ইজি চেয়ারে বসে দ্বিতীয় সেশনেরও সভাপতিত্ব করেন ঠাকুরের জন্ম শতবর্ষে। মডার্ন রিভিউ কাগজে মা সম্বন্ধে প্রচুর লেখা হয় এবং সেইখানে রামানন্দবাবু একটি অসাধারণ কথা লিখেছিলেন। তিনি মার সঙ্গে তার পরিচয় ছিল। মা বলছেন যিনি আধ্যাত্মিক জীবনের গুরু, তিনি তো আধ্যাত্মিক জীবনটা তার গুরু, ফলে তাকে সম্মান করতে হবে, তার কথা অন্ধের মতো অনুসরণ করতে হবে। কিন্তু যখন সাংসারিক জীবন আসবে তার কথা অমান্য করলে কোনো ক্ষতি নেই। কার সম্বন্ধে বলছেন ঠাকুর সম্বন্ধে, যিনি তার স্বামী এবং গুরু দুই। যে আমার যখন সাংসারিক জীবন সেটা আমার মতো করে দেখতে হবে। সাংসারিক জীবন তো ঠাকুরের কাছে গিয়ে বলা যাবে না, কারণ এক পেশে বলা হবে। আমি গিয়ে বহু শুনেছি, বহু ভদ্রমহিলা স্বামীজিদেরকে, আমি তো খুব ছোটো বয়সে সঙ্গ করেছি, তারা গিয়ে নিজের পুত্রবধূর চূড়ান্ত গালাগালি করতেন এবং সে এক পেশে কথা শুনে স্বামীজির ওপিনিয়ন দিয়ে দিতেন। তো এটা খুব আনফর্চুনেট, কারণ তার তো ভার্সন আমি জানছি না। লোকেশানন্দ স্বামীর কাছে যখন কেউ গিয়ে বলতেন যে মহারাজ বাড়ির কথা, মহারাজ হাত জোর করে বলতেন চলুন ঠাকুরের কথা বলি। মহারাজ এন্টারটেনই করতেন না। যারা এন্টারটেন করতেন তারা যদি পুত্রবধূ যেতেন তাহলে শাশুড়ির নামে গালাগালি দিতেন, তারা শুনতেন, এবং যদি শাশুড়ি যেতেন তাহলে পুত্রবধূর নামে গালাগালি দিতেন, তারা শুনতেন এবং তারপরে ওপিনিয়ন দিয়ে দিতেন। তাই মা বলছেন যখন সংসারের কাজ হবে তাকে অমান্য করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যখন আধ্যাত্মিক জীবন তখন তাকে অন্ধের মতো অনুসরণ করতে হবে। আমি
এত বছর রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, তো সে ছোটো বয়স থেকে। খুব কম সন্ন্যাসী আছেন তারা জানেন আমার বাড়ির কথা, কেউ জানে না। আমি যে অসুস্থ হয়েছিলাম বলভদ্রানন্দ ছাড়া কাউকে জানায়নি, কারণ আমি মনে করি জানানোর দরকার নেই, কারণ ওটা রামকৃষ্ণ ভাব আন্দোলনের মধ্যে পড়ছে না। স্বামী সত্যদা আমাকে বহুকাল পরে বলেছিলেন, আরে তুমি বিয়ে করেছো নাকি? সেই তরুণ আমাকে বললো না, হ্যাঁ মহারাজ আমার ছেলে মেয়েদের। আমি তো জানতামই না, আমি তো ভাবতাম তোমার বিয়ে তো বুঝি হয়নি। সুপর্ণানন্দজি আমাকে ছাত্র জীবন থেকে ছিলেন, কিন্তু সেদিন একবার বলেছিলেন, কিন্তু লোকে তা করে না। তাই মা বলছেন খুব পরিষ্কার, এবং রামানন্দবাবু ছেড়ে কথাটা লেখাই পাওয়া যায় না, যে মা পরিষ্কারভাবে বলছেন যে সংসার তোমাকে নিজের মতো করে চালাতে হবে, ছোট সংসারটা। আর যখন বড় সংসারের কথা যাবে তখন তো গুরুর কথা শুনতেই হবে, কারণ গুরুর কাজই হচ্ছে বড় সংসারের সঙ্গে ব্যক্তি মানুষের পরিচয় করিয়ে দেওয়া। এই অজ্ঞান তিমিরঞ্জস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই ঠাকুর বলছেন গুরুকে তিনি হচ্ছেন ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের পরিচয় করিয়ে দেন। অতএব বিশ্ব চরাচরের সঙ্গে যখন ব্যক্তির যিনি পরিচয় করান তিনি হচ্ছেন গুরু, তার কথা তো মানতেই হবে। আমার মনে আছে আমাকে যখন আমার গুরু মহারাজ জব ধ্যানের কথা বলতেন, কীভাবে জীবনযাপন করতে হবে কনসেন্ট্রেট করে বলতেন, অন্ধের মতো শুনতাম। কিন্তু প্রেসিডেন্সি কলেজে ফিলোসফি পড়ে আটকে গেলে মহারাজকে জিজ্ঞেস করতাম না, যদিও তাও জিজ্ঞেস করেছি, কারণ তিনি মহাপণ্ডিত ছিলেন, তিনিও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন সংস্কৃত কলেজের, এবং তিনি সঙ্গে সঙ্গে বলেই দেন যে বেদান্তের এই জায়গাটা এইভাবে পড়লে এইভাবে বোঝা যাবে। সে তো অন্য কথা হয়ে গেল, কিন্তু কোনো ব্যক্তির কথা কখনো বলিনি। আর আমার সুবিধা ছিল আমার বাবা মা কোনো দিন মঠে যাননি, ফলে বাড়িতে যেহেতু নেই তাই জন্য আমি ঘটি প্রণাম করতে শিখিনি। নিত্যস্বরূপানন্দজি আমাকে বারবার বলতেন যে ঠাকুরকে প্রণাম করার ব্যাড হ্যাবিটটা এখনও হয়নি। তো এখনও মাঝে মাঝে মহারাজের কাছে কথা মনে হয় এবং ভাবি যারা এই বারবার ঘটি প্রণাম করে গিয়ে তারা ব্যক্তিগত জীবনে একেবারেই মানে না ঠাকুরকে, কিন্তু লোক দেখানোর জন্য বারবার প্রণাম করতে যায়, এবং পায়জামা পাঞ্জাবি পরে যখন মঞ্চে গিয়ে হাজির হয় তখন মনে হয় যেন শ্রীরামকৃষ্ণ ঠোঁটের ওপর পৌঁছেছেন, কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছান না। অ্যানালিটিক ঠাকুর বারবার বলছেন যে আমাদের যে আন্দোলন, স্বামীজি বলছেন বোকাদের আনিস না। কেন বলছেন? কারণ নতুন আন্দোলন বলে, এটা একটা অন্য আন্দোলনের সঙ্গে কোনো মিল নেই, নতুন। মাকে নিয়ে সকলের হেজিটেশন কেন? কিভাবে মাকে ব্যাখ্যা করবেন? ইংরেজিতে বলে দেওয়া হলো যে ঠাকুরস কনসার্ট। দেখবেন বাংলায় ঠাকুরের স্ত্রী বলতে আমাদের হাত আটকে যায়, কলম আটকে যায়, যে ঠাকুরের স্ত্রী লিখবো, এটা কি ঠিক হবে? স্ত্রী তো ছিলেন। এবং আমাদের এমন বোঝানো হয়েছিল যেন ঠাকুর সকলের সঙ্গে গল্প করবেন, মার সঙ্গে গল্প করবেন না। তাহলে তো বুঝতে হবে যিনি অত্যাচারী মানুষ ছিলেন, তিনি সবচেয়ে বেশি গল্প করতেন মার সঙ্গে, সবচেয়ে বেশি। একমাত্র মাই বুঝতেন ঠাকুরকে কী ধরনের খাবার দিতে হবে, কতটা ফোড়ন দেবেন, মা বুঝতেন। এবং ঠাকুর দুপুরবেলায় এসে মার সঙ্গে গল্প করতেন, তিনিও যেতেন। তখন কি মাস্টারমশাই সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে আছেন নাকি? মাস্টারমশাই তো শনিবার রোববার আর ছুটির দিন যেতেন, আর বাকি দিন ঠাকুর ঘরে বসে থাকতেন, আর মাও তো দূরে থাকতেন। যদি তাই হতো তাহলে ধরে ধরে তার ব্যক্তিত্ব তৈরি হতো না। যদি আপনি হুগলি জেলার অন্য সব মহিলাকে দেখেন, সেই সময়টা দেখেন, আর মাকে দেখেন, দেখবেন জমিন আসমানের ফারাক। তিনি তো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু মানুষকে গ্রহণ করার যে ক্ষমতা ছিল, এটাই হচ্ছে এটা হচ্ছে আসল শিক্ষা। আসল শিক্ষা মানুষকে অনুভূতি প্রবণ করে। আমরা তো খুব গালাগালি দিই ইমোশনাল মানুষ হলে। আইনস্টাইন সেখানে চমৎকার কথা বলেছিলেন, কন্ট্রোলড ইমোশান। ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। ইন্টেলিজেন্সের সঙ্গে যদি ইমোশান যুক্ত না হয় সে মানুষ বড় ভয়ঙ্কর। মা ইমোশানকে ইন্টেলিজেন্সের সঙ্গে মেলাতে পেরেছিলেন। তাই যখন স্বামীজির প্রতি কঠোর হয়েছেন যে বাবা তুমি তো মঠ তৈরি করে ফেলেছো, তুমি তো অছি তৈরি করে ফেলেছো, অতএব এই মঠ বিক্রি করার তোমার কোনো অধিকার নেই, কারণ ট্রাস্টিরা মঠটা চালাবে। স্বামীজি তো একটা দুর্ভিক্ষের পরে বলেছেন বেচে দাও মঠ, আমরা রাস্তার সন্ন্যাসী, রাস্তায় গিয়ে থাকবো, যা টাকা হবে দেশের সেবা করো। মা বললেন না তুমি করতে পারো না, কারণ এটা তোমার মঠ নয়, এটা একটা অচি তৈরি করা ভালো, এটা ট্রাস্টিরা চালাবেন। যখন সিদ্ধান্ত নেওয়ার, মা সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যেসব ছেলেরা বিপ্লব আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন, মনে করেছিলেন বন্দুকের নলই শক্তির উৎস, আমরা দেখব মা তাদের কোলে করে নিয়েছেন। তাই জন্যে তারা রাজনীতি ছেড়ে আধ্যাত্মিকতায় ফিরে এসেছেন এবং আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন। যদি মা দরজা বন্ধ করে দিতেন তাহলে ভরত মহারাজও আসতে পারতেন না, দেবব্রত বসু অসাধারণ সন্ন্যাসী সুধীরাদিত ভাই তিনিও আসতে পারতেন না।
কেন পারতেন না? কারণ তাদের দরজা বন্ধ হয়ে যেত, কিন্তু মা দরজা খুলে রেখেছিলেন এবং দরজা খুলে রেখে তিনি তাদের আপন করে নিয়েছিলেন। এবং পরে দেখব যে তারা অন্তর্জগতের বিপ্লব ঘটিয়েছেন এবং যেভাবে তারা মানুষের সামনে নিজেদের উপস্থাপিত করতে পেরেছেন, মানুষ অবাক হয়ে গেছে তাদের দেখে। তো সারদা মার জীবন সম্বন্ধে রামানন্দ চট্টোপাধ্যায় তার মডার্ন রিভিউতে লিখছেন, নোটস অন কনভারসেশনস উইথ দি হোলি মাদার। প্রারম্ভে বলা হলো, দিজ নোটস টেকেন ফ্রম দি ডায়েরি of a disciple as published in the Bengali monthly Udbodhan derive their value from the simplicity and directness with which many aspects of practical religion are herein touched upon and illuminated. এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ধর্মের আবার প্র্যাকটিক্যাল রিলিজিয়ন হয় নাকি। সুজিত দে একটি কথা ভীষণ বলেন, আমি সেই কথাটি আরেকবার বলছি। আমার কাজ হলো, স্বামীজি বলছেন, বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিশুও তা হজম করতে পারে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল রিলিজনের কথা। এবং প্র্যাকটিক্যাল রিলিজনে কি থাকবে? সিম্পলিসিটি অ্যান্ড ডাইরেক্টনেস। ধর্ম মানেই সোজা। If a religion cannot help man, wherever he stands, wherever he may be, it is not of any use. It will remain a theory for the chosen few. স্বামীজি পুরোহিততন্ত্রের বিরুদ্ধে ছিলেন, তাই ধর্মটাকে একটা একটা কুক্ষিগত করে রাখবে তিনি মানতেন না। এবং ঠাকুর শিখিয়ে গেলেন যে জীবনের সহজ সরল হওয়াটাই ধর্ম। সিম্পলিসিটি ইজ রিলিজিয়ন অ্যান্ড ডাইরেক্টনেস ইজ রিলিজিয়ন। মাথায় হাত দিয়ে বলছেন, মা তোমার চৈতন্য, আর তো কোনো কথারই প্রশ্ন নেই। মা বলছেন যদি সংসারে শান্তি চাও দোষ দেখবে নিজের, আর কোনো কথারই প্রশ্ন নেই। ডাইরেক্টনেস, দিস ইজ রিলিজিয়ন। এবং সেটা তখনই সম্ভব যখন সেটা অনুভূতি প্রসূত। সমসাময়িক পত্রে এই যে মার লেখা বেরিয়েছিল বিভিন্ন, এটা চন্দননগরের কাগজ, তিনিও মার সম্বন্ধে অনেক লেখা লিখেছিলেন এবং মার কথা বলতে আনন্দবাজার পত্রিকা লিখেছিল 31শে ডিসেম্বর 1931 সালে। এবং অমৃতবাজার পত্রিকা, যারা স্বামীজি সম্বন্ধে বলেছিল দি মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড, তারাও কিন্তু মার সম্বন্ধে এবং বেদান্ত কেশরীয় মার সম্বন্ধে লিখেছিল। she felt she had a mission to fulfill. She became Shakti and gathered round her more and more men and women. Ramakrishna left her to be his living gospel. Wherever young or old, happy or unhappy, married or unmarried, let us take Sri Sharada Muni Devi as our guiding star and work in her spirit. সুনীলদা আমাকে বলতেন যে ঠাকুরের বহু সমালোচনা হয়েছে, মার কেউ কোনো সমালোচনা করতে পারেনি। দেখবেন এইখানে কি অসাধারণভাবে বেদান্ত কেশরী লিখছে, she felt she had a mission to fulfill. তিনি মনে করতেন তার জীবনে একটা উদ্দেশ্য আছে। She became Shakti and gathered round her more and more men and women. Ramakrishna left her to be his living gospel. শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন? তার জীবন্ত প্রতিভা হচ্ছেন মা। Whether young or old, happy or unhappy, married or unmarried, let us take Sri Sharada Muni Devi as our guiding star and work in her spirit. Her example will never grow old-fashioned. It will live through all ages according to the needs of the time, essentially same at core, because she lived for a global ideal and noble ideal. এই হচ্ছে কথা, যে মা চিরন্তন। কেন চিরন্তন? কারণ যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন, মা সেই পরিবর্তনটিকে সমর্থন করে গেছেন। কতগুলো নিয়ম, ছকে বাঁধা নিয়মে মানুষকে আবদ্ধ করেননি। যুগ যেমন যেমন পাল্টেছে তিনি তেমন তেমন পাল্টে গেছেন। হুগলির গ্রামে জন্মেছেন, রাসমণির বাড়িতে ছিলেন, উত্তর কলকাতায় বাড়িতে চলে এলেন 1909 সালে। নানা ধরনের মানুষ আসতেন, গৃহবধূরা আসতেন, অভিনেত্রীরা আসতেন, বারবনিতা আসতেন, সকলকে তাদের মতো করে মা উপদেশ দিতেন। তাই বলছেন যে তিনি চিরকালীন, তিনি কোনোদিন পুরনো হবেন না,
তিনি কোনোদিন প্রাচীন হবেন না, তিনি আধুনিকা। এবং এবং মা সত্যি আধুনিকভাবে জীবনটাকে দেখেছিলেন। রামকৃষ্ণদেবের যে দর্শন, সেই দর্শনের মূল কথা হচ্ছে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচক। এবং ইতিবাচক গ্রহণ করতে গেলে পৃথিবীর পরিবর্তনশীলতাটি মানতে হয়। ঠাকুর বা স্বামীজির কাছে পরিবর্তনশীলতা মানা সোজা ছিল, কারণ ঠাকুর পুরুষদের সঙ্গে মিশেছেন, স্বামীজি পাশ্চাত্যে গিয়েছিলেন কম বয়সে। কিন্তু মা সেই সাধারণ মানুষের মধ্যে থেকেও বিশ্বজগৎ আমায় মাগিলে কেমন আত্মপর এই দর্শনে বিশ্বাস করেছেন। তিনি সমগ্র পৃথিবীকে আলিঙ্গন করতে পেরেছিলেন এবং সব দেশের মানুষের জন্য তার একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল। তাই জন্য তিনি বলতে পেরেছিলেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। এটা বলা কিন্তু খুব কঠিন কাজ। অসতের মা হওয়া খুব কঠিন, সতের মা তো সবাই হতে চায়। ভালো মানুষ তো সর্বত্রই ভালো, কিন্তু খারাপ মানুষকে পরিবর্তন করে তার মধ্যে সেই আলোটিকে জেলে দেওয়া, এটা বড় কঠিন কাজ। মা সেটা করেছিলেন এবং তাই জন্য বলছেন যে আমি সতেরো মা এবং অসতেরো মা। বলছেন যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলের প্রতি আমার আশীর্বাদ রইল। কারণ মা পড়লেই দেখবেন কন্টেম্পোরারি কেমন, একেবারে আধুনিক মানুষ, সমকালীন মানুষ, সমসাময়িক মানুষ। এই যে সমকালীন মানুষ হয়ে উঠতে পেরেছিলেন, সেইটি মার বৈশিষ্ট্য। এবং সেটি সমসাময়িক পত্রে ধরা পড়েছিল। জেলা থেকে, শহর থেকে, অন্য শহর থেকে ইংরেজিতে, বাংলা এবং হিন্দিতে বিভিন্ন সময়, মা তো 1920 সালে চলে গেছেন, বিভিন্ন সময় মাকে নিয়ে লেখা হয়েছিল। এবং যারা লিখেছিলেন তারা সবাই এক জায়গায় একমত হয়েছিলেন যে তিনি বিশ্বাস করেছেন এই জগতে তার কিছু দেওয়ার আছে, শি হ্যাজ এ মিশন টু ফুলফিল। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।